খাইতে রেডি করছে, আমার মেয়েটা খাইতে দিল না। আল্লাহ আল্লাহ, আমার মেয়েটা এসে ইচ্ছা করে গলা টিপা মেরে ফেলাইছে। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো রাজধানী শেওড়াপাড়ার পামহিদা তাহসিন কেয়া নামের এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী। এই ব্যাপারেই আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা ভিডিওটি দেখি। বুধবার 13ই আগস্ট দিবাগত রাতে এই ঘটনা ঘটে ফাহমিদা তাহসিন কেয়ার পশ্চিম শেওড়াপাড়ার স্বামী সরণি 332 নম্বর মেট্রো ফিলারের উল্টো পাশে 583 অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে স্বামীর সন্তান নিয়ে থাকতেন কেয়া। কেয়া আর নেই। স্ত্রীকে খুন করে শাশুড়িকে ফোন করে পালিয়েছে স্বামী। ফাহমিদা তাহসিন কেয়ার 4টি নিষ্পাপ সন্তান কাঁদছে মায়ের জন্য। রাজধানী শেওড়াপাড়া ফাহমিদা তাহসিন কেয়া 25 এই মৃত্যুর স্বজনদের অভিযোগ স্বামী সিফাত আলী 30 এই ঘটনা ঘটিয়েছেন। বুধবার 13ই আগস্ট দিবাগত রাতে এই ঘটনা ঘটে। রাজধানী শেওড়াপাড়ার ফাহমিদা তাহসিন কেয়া নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত সিফাত আলী পলাতক রয়েছেন। বুধবার 13ই আগস্ট দিবাগত রাতে আগারগাঁওয়ে শেওড়াপাড়ার আনিকা কনকর্ড প্লটের একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহত কেয়া 4 সন্তানের জননী। তার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে কেয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় কেয়ার স্বামী সিফাত আলীকে, তবে এখনও কেউ ধরা পড়েনি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ রহমান শুক্রবার দুপুরে জানান, নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এজাহার দায়ের করেছেন। এজাহারটি হত্যা মামলা হিসাবে করা হয়েছে। মামলায় কেয়ার স্বামী সিফাত ও তাদের গাড়ি চালক মোট 9 জনকে আসামি করা হয়েছে। প্রযুক্তি সহায়তায় তাদের আটকানোর চেষ্টা চলছে। নিহত নারীর ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, বুধবার দিবাগত রাত 2টার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে জানান কেয়া খুবই অসুস্থ। কি হয়েছে জানতে চাইলে সিফাত এক পর্যায়ে স্বীকার করেন যে কেয়া আর বেঁচে নেই। এরপর নাজমা বেগম স্বামী সহ ওই বাসায় পৌঁছান। তারা সেখানে গিয়ে দেখেন সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। তখন সিফাতের বন্ধু কাজী মারুফ এম, গৃহকর্মী মনির ও গাড়ি চালক সঙ্গে ছিলেন। হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা কেয়াকে মৃত ঘোষণা করলে সিফাত সহ অন্যরা সেখানে থেকে সটকে পড়ে। পরে নাজমা বেগম ও তার স্বামী বাসায় ফিরে দেখেন সিফাত নেই, সে বাসায় তালা দিয়ে চলে যায়। কেয়ার মায়ের অভিযোগ, হাসপাতালে আমরা সিফাতকে পাইনি। সেখানে কাজী মারুফ ফেম নামে তার এক বন্ধু ছাড়াও ড্রাইভার আর বাসার কাজের ছেলে ছিল। আমাদের যাওয়ার 15-20 মিনিট পর সে সিফাত আসে। পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায় সিফাত ও কেয়ার মধ্যে ঝগড়া হতো। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই, সিফাতের ফাঁসি চাই। এদিকে সরজমিনে শেওড়াপাড়ার ওই বাড়িটি ঘুরে দেখা যায় ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রান্নাঘরের রান্নার জন্য সবকিছু প্রস্তুত রাখা ছিল। হাসপাতালে সিফাত ও কেয়ার সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যার চেষ্টার কথা বললেও ঘরের কোথাও এমন কোনো প্রাথমিক আলামত পাওয়া যায়নি। এছাড়া ঘটনার পর হাসপাতাল থেকে সিফাত ও তার বন্ধুসহ অন্যরা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন কেয়ার পরিবার। এদিকে রাত 2টার সময় সিফাত ফোন করে জানায় কেয়া খুবই অসুস্থ, আপনারা বাসায় আসেন। কি হয়েছে জানতে চাইলে সিফাত এক পর্যায়ে স্বীকার করে কেয়া আর বেঁচে নেই। এরপর নাজমা বেগম স্বামী সহ ওই বাসায় পৌঁছান। তারা সেখানে গিয়ে দেখেন সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। এদিকে 4 সন্তানের জননী কেয়া কিছুদিন আগে পরিবারকে বলেছিল, আমার পক্ষে এই সংসার করা সম্ভব হচ্ছে না, আমি বাড়ি ফিরে যেতে চাই। কিন্তু পরিবার তাকে বুঝিয়ে সংসার করার জন্য বলেছিল, সেও করছিল। তারপর কি হলো, তার পানটা অন্যের হাতে দিতে হলো। ঠিক এভাবে অনেক সেই সংসার করছে, সেখান থেকে ফিরে আসাটা আমাদের উচিত।
গে কেয়ার আব্বু বলেন, সিফাতের কি ফুটফুটে সন্তানদের জন্য মায়া হলো না? আমার মেয়েটাকে বাঁচতে দিল না, শেষ করে দিল। কেয়ার নেই, স্ত্রীকে খুন করে শাশুড়িকে ফোন করে পালিয়েছে স্বামী। ফাহমিদা তাহসিন কেয়ার 4টি নিষ্পাপ সন্তান রয়েছে, মায়ের জন্য কাঁদছে। রাজশাহীর শেওড়াপাড়ার ফাহমিদা তাহসিন কেয়া 25-এর মৃত্যুর জন্য স্বজনরা তার স্বামীকে দায়ী করছেন। দুধের শিশু মায়ের কোল ছাড়া থাকে না। এই 4 এতিম সন্তান মা করে কাঁদছে, মাকে মেরে ফেলেছেন বাবা। ফাহমিদা তাহসিন কেয়ার বাবা কাঁদতে কাঁদতে বলে, সিফাতের কি ফুটফুটে সন্তানের জন্য মায়া হলো না? আমার মেয়েটাকে বাঁচতে দিল না। তা আমরা এখন কেয়ার আম্মু এবং আব্বুর মুখে কিছু কথা শুনবো। আমরা তো দেখছিলাম আপনার মেয়ে রান্না করতেছিল খুব সুন্দর করে, তো হঠাৎ এই রান্না বান্না সব কিছু পেলে কয়টা নাগাদ আপনাদের কাছে ফোন আসে যে কেয়া আর পৃথিবীতে বেঁচে নেই? আমার বাসা বড় মগবাজারে। আমি আমার ওয়াইফ বসা টিভি দেখতেছিলাম, একটা রাত 1:56 আমার ওয়াইফের নম্বরে, তার মোবাইল নম্বরে সিফাতের নম্বর থেকে ফোন গেছে। সিফাতুল আমার মেয়ের জামাই, যে ফোন দিয়া বলতেছে, আম্মু এক্ষুনি তাড়াতাড়ি আমাদের আগের বাসায় চলে আসেন। তো আমার ওয়াইফ বলতেছে, কেন সিফাত, কি হয়েছে, কি হয়েছে, তাড়াতাড়ি বলো, কি সমস্যা? আম্মু তাড়াতাড়ি আসেন, কে আর দুনিয়াতে নাই। তখন আমার ওয়াইফ ছিল কান্নাকাটি শুরু করছে। আমি বিছনায় শুয়ে শুয়ে দিয়েছি, আমিও লাভ দিয়ে উঠছি। উঠে আমি বলছি, কি হয়েছে বলো। পরে আমি লাভ দিয়ে পরে তাড়াতাড়ি আমার দৌড়ে আমার মেয়ের রুমে গেছি, আমার ছোটো মেয়ের রুমে, যা বললাম যে, প্রভৃতি তাড়াতাড়ি রেডি হও, তোমার সিফাত ভাই ফোন দিয়েছি, তোমার ক্যাব বলে নাই। হ্যাঁ, কি হবো? আমার 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 মেয়ে তো শুই নাই, সে চিল্লাচিল্লি শুরু করছে, বলছে যে, কি হইলো, কি, এটা কেমনে সম্ভব, এটা হইব না, আমার বোন হইতে পারে না এরকম। এরপরে আমরা রওনা দিছি এখানে আসার উদ্দেশ্যে। এরপরে আবার সিফাতের ফোন দিয়েছি, আমার ওয়াইফের ফোন দিয়ে বলছি এখানে না, ঢাকা মেডিকেলে নিছে। আবার ঢাকা মেডিকেলে যখন যাওয়া শুরু করছি, ঢাকা মেডিকেল কাছাকাছি গেছি, পরে বলছি ঢাকা মেডিকেলে না, ওইখান থেকে নাকি বিআরবি হাসপাতালে আনছে পান্থপথে। পরে বিআরবি হাসপাতালে গিয়ে আমরা আমার মেয়েরে পাইছি, কিন্তু আমার মেয়েরে আমরা আর জীবিত পাইছি না, আর জীবিত পাইছি না। আমার মেয়ে দেমার, আমার মেয়ের হাত পা সব ঠান্ডা, ইসিজি করছে, সব পরীক্ষা করছে। ডাক্তাররা ভয়ে, ডাক্তার আমাদের কান্নাকাটি দেখা আর কিছু বলে নাই, ডাক্তার চাদর দিয়ে রেখে দিয়েছে আমার মেয়েটারে। এরপরে ঢাকা মেডিকেল কলেজে আবার মানে পাহেরা পাঠাইছে যে, আমাদের এখান থেকে তো আর কোনো মামলা টামলা করলে কিছু। আপনাদের কাছে আপনাদের মেয়ের জামাই কখন, কয়টা নাগাদ, রাত কয়টা নাগাদ ফোন দেয় এবং তখন কি বলেছিল আপনাদেরকে? সবাই বসে বলতেছে, কি বলো তুমি, আমি তো রাগ করছি, আমি কাঁদতেছি, কি বলো তুমি এগুলো, যে কে নাই মানে, নাই মানে এটা কি, না কে আর নাই। পরে আমি স্পিকার দিচ্ছি, পরে তুমি শুনছো না, তাই না? পরে আমরা তাড়াতাড়ি করে পরে আসলাম। তা আমরা আসলাম, এখানে বলছে বাসায় আসতে, তো আমরা বাসায় আসবো, সিএনজি বাসায় আসতেছি। তখন আবার বললো কি যে, না বাসায় না, ওকে ঢাকা মেডিকেল নিয়ে যেতেছে, ঢাকা মেডিকেলে আসেন। আবার আমরা ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে বলছে ঢাকা মেডিকেল না, বিআরবিতে নিছি আমরা, বিআরবিতে আসেন। আমরা বিআরবিতে গেলাম, বিআরবিতে গেলাম। বিআরবিতে যাওয়ার পরে দেখি যে ওর ড্রাইভার ছিল, ওর কাজের লোকটা ছেলেটা ছিল, আর যে ওর বন্ধু ছিল, নাম হয়েছে প্রেম, হ্যাঁ ও ছিল। আমরা এখন সিফাতের বন্ধুর সাথে কিছু কথা বলবো, যে আপনি কে আর সিফাত সম্বন্ধে কতটুকু কি জানেন, আমাদের দর্শকের জন্য একটু যদি বলতেন। ডেসপারেট, একদিন কিনা যেন কথা হচ্ছে, বলছে আমি সব শেষ করে দেবো, আমি কিচ্ছু রাখবো না, আমার পরিবার মানে সব বিক্রি করে আমি সব শেষ করে দিয়ে যাবো। অবশ্যই মনে করতেছি, অবশ্যই মনে করতেছি। আপনার তো এখানে আলামত দেখলেন যে সে রান্না করতেছে, রান্নারত অবস্থায়, ঠিক আছে, একটা মানুষ তো দৌড় দিয়ে গিয়ে সে সুইসাইড করবে না। বা আপনি তো পুরো বাসার যে পেরিফেরি দেখলেন, এবং তার গলার যে দাগটা, যে লাশ, ঠিক আছে, ওই জায়গায় পুলিশের যে প্রাথমিক তারা ধারণা করছে যে এটা মানে যদি হয় আপনার ফাঁসিতে ঝুলে, তাহলে এই দাগটা এরকম হয় না, মানে দাগের যে নমুনাটা, এটা মানে মেরে বা কোনো কিছু শক্ত কিছু দিয়ে তাকে মানে কি পেঁচিয়ে মেরেছে, মানে বিষয়টা এরকম প্রতিমান হয়েছে। তারপরে সেটা আরো তদন্ত সাপেক্ষ বিষয়, বা সেটা আসলে আমরা তো নন টেকনিক্যাল লোক, আমরা তো বলতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে, 3 জন লোক আগে থেকে ঘরে অবস্থান করতেছিল, আর ড্রাইভারকে যখন, তার যে মনিরকে যখন হসপিটাল আমার সম্বন্ধে ধরছে যে, এই মনির কি ঘটনা বলো, সে সঙ্গে সঙ্গে পালাইছে, ঠিক আছে। কারণ আমরা সিসি ক্যামেরার ফুটেজ অনেকে 1 ঘন্টা যাবত বিশ্লেষণ করছি। ওই জায়গায় তারা 12টার সময় হাজব্যান্ডের তারা বাড়ি থেকে অনেকে খাইয়ে দিয়ে আসছে। 3 জন হচ্ছিল সিফাত, কেয়ার হাজব্যান্ড, তার ড্রাইভার মুকুল, এবং তার যে কেয়ারটেকার। এভাবে রান্না করতে করতে মেরে ফেলা যায়? মেয়ে মানুষ তো, এদের সাথে যা খুশি তাই করা যায়। অনেক বাবা মা মেয়েদের কষ্ট বোঝে না, শুধু একটা কথাই বলে, যাই হোক সংসারটা করতে হবে। আজ একটা ঘটনায় মনটা টুকরো টুকরো করে দিল। একজন মা, 4 সন্তানের মা, বাচ্চার জন্য রান্না করছিল। পাশে মাংস, আলু কেটে রাখা,
কত সুন্দর সাজানো ঘর, সাজানো সংসার। হাঁড়িতে চুলা জ্বলছিল, হয়তো ভাবছিলেন আজ বাচ্চারা খুশি হবে, পেট ভরে খাবে, কিন্তু সেই রান্না আর শেষ হলো না। কত সুন্দর সাজানো ঘর, সাজানো সংসার, সবই পড়ে আছে। হঠাৎ আপুটার মায়ের ফোনে খবর এলো আপনার মেয়ে সুসাইড করেছে। এই ফোনটা মেয়ের হাজবেন্ড করেছিল। যে মেয়ে রান্না করছে বাচ্চাদের জন্য, সে নিজে গিয়ে জীবন শেষ করতে পারে না। সে মরতে চায় না, তাকে মারা হয়েছে, শুধু মৃত্যুর নামটা বদলে দেওয়া হয় সুসাইড। সে মা বাবাকে বলেছিল হাজবেন্ড অনেক সময় মারধর করে, প্রচণ্ড রাগী, সে আর এই সংসার করতে চায় না। কিন্তু মা বাবার উত্তর ছিল, মা ধৈর্য ধরো, তোমার 4টা সন্তান, মেনে নিয়ে নাও, চুপ থাকো, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু জানি না সে ধৈর্য কবে মৃত্যুর দোরগোড়ায় গিয়ে থামবে। আর 4টা শিশু এতিম হয়ে গেল, তারা বুঝতে পারছে না তাদের মা কোথায় গেল। মেয়েদের জীবন যেন সবসময় এক চুপচাপ লড়াই। শুরুর দিনগুলোতে হাসি, স্বপ্ন, সাজগোজ, তারপর ধীরে ধীরে সহ্য, শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেওয়া হয়, কখনো হাত দিয়ে, কখনো সময় দিয়ে, কখনো সমাজের দোহাই দিয়ে। মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজেকে। আসলে মেয়েদের জীবনটা জানি কেমন। আল্লাহ, এই 4টা ছোট্ট পানকে তুমি আগলে রেখো। প্রতিটি মেয়েকে দাও সেই সাহস, যাতে ধৈর্য ধরার নামে মৃত্যুর দিকে ঠেলে না দেওয়া হয়। ভাই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে এই যে বস্তা রেডি করছে, এই যে আলু টালু কাছে সবকিছু করছে, ফুলকপি রেডি করছে। ও, আমার মেয়ের রান্না খাইতে রেডি করছে, আমার মেয়েটা খাইতে দিল না। আল্লাহ, আল্লাহ, আমার মেয়েটা এসে ইচ্ছা করে গলা টিপা মেরে ফেলাইছে। এরপরে আপনি ওর রুমে যা দেখেন, কোনো আলামত নাই। মামা মেয়ে যে আত্মহত্যা করছে না, আমার মেয়েরে পরিকল্পিত ভাবে মেরে ফেলাইছে। ফোন দিছে হইলো। তো ভিউয়ার্স, পরিশেষে আপনাদের কি মতামত? আসলে আমাদের কি উচিত না, যখনই তার মেয়ে তার বাবাকে বলেছিল বাবা আমার এখানে প্রবলেম হচ্ছে, তখনই কি তাকে নিয়ে আসা তার বাবার উচিত হয়নি? তিনি কি তাকে নিয়ে আসতে পারতেন না? কেন মৃত্যুর মুখে ঠেলে দিলেন এই মাকে? সেই তো তার 4 সন্তান বা তার 4 নাতি নাতনি, সে এতিম হলো। তো আমরা আসলে সমাজের এসব ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারি? আপনার মেয়েটা যখন শ্বশুর বাড়িতে তার কষ্ট হবে, সেই জন্য সেখানে কষ্ট পাচ্ছে, এসব যখন আপনাকে বলবে, আপনাকে তখন অ্যালার্ট হতে হবে, মেয়ের দিকে কেয়ার করতে হবে। না হলে আমরা এভাবে কেয়ার মতো আরো অনেক কেয়াকে হারিয়ে ফেলবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত? কেয়ার বাবা কি উচিত ছিল কেয়াকে তখনই তার কাছে নিয়ে আসা? আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।